রাস্তার উপর নামাজ পড়া চলবে না। নতুন সরকারের নিয়ম অনুযায়ী রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে হবে মুসলিমদের। এই নিয়ম মানতে নারাজ মুসলিম সমাজ। সেই কারণেই তারা বিক্ষোভ শুরু করে পার্ক সার্কাস মোড়ে। বিক্ষোভ সরানোর জন্য লাঠিচার্জ শুরু করে পুলিশ, পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও। পুলিশের তরফ থেকে অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। রাস্তায় আজান পড়তে না দেওয়ার বিক্ষোভে পার্ক সার্কাসের 7 পয়েন্ট ক্রসিং আটকে রাখে স্থানীয় বাসিন্দারা। বিজেপি ক্ষমতায় আসার পর কি আরও বেশি হিংস্র হয়ে উঠেছে মুসলিম সমাজ? এই প্রশ্নের জবাব দিলেন রাজনৈতিক বিশ্লেষক অংশুমান কর। आवाम हो कि आगे आवाम हो कि आवाम बेवकूफ है। नेता का बेटा तो सुना है कभी मर्डर हुआ है? मर्डर कौन होता है? मर्डर आम आदमी हो रहा है। मर्डर नेता भी नहीं हो रहा है, नेता का बेटा भी नहीं हो रहा है। नेता यूपी बिहार समझ रहे हैं ना? यूपी बिहार समझ लिया। यूपी बिहार नहीं, ये बंगाल है। ये बंगाल है। और जो नमाज पढ़ने के लिए पूरा कुर्बानी करने के। নমস্কার, ট্রু নিউজ বাংলা থেকে সত্যিকা বলছি। অংশুমান বাবু, এই যে কাল রাস্তায় নামাজ পড়ার উপর যে সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই নিয়ে পার্ক সার্কাসে আমরা দেখছি অনবরত প্রতিবাদ চলছে, মুসলিমরা প্রতিবাদ করছে। পার্ক সার্কাসের এই যে ঘটনা, এটা কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? মানে হিন্দু মুসলিম সংঘর্ষ কি আরো বড় কোনো আকার নিতে পারে এরপর? প্রথম কথা আগে বলি যে এই নির্দেশিকা, যেটা যে রাস্তার উপরে নামাজ পড়া যাবে না বা অন্য ধর্মীয় যে সমস্ত আচার অনুষ্ঠান রাস্তা বন্ধ করে হয়, সেগুলো তো একদমই ঠিক হয় না। এতে কোনো প্রয়োজন নেই সত্যি কথা বলতে কি। মূল রাস্তায় নামাজ পড়া হবেই বা কেন? এটা তো দীর্ঘদিনেরই আমার নিজেরও প্রশ্ন। এবং একইভাবে রাস্তা বন্ধ করে বিভিন্ন যে পুজো হয়, সেগুলো তো হওয়া উচিত না। এমন হয় যে পুজোর সময় এমন হয় যে একাধিক রাস্তা দিয়ে মানে গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষ হেঁটে পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন না। গোটা রাস্তা সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়। নামাজের ক্ষেত্রেও তাই হয়, হাঁটা অসম্ভব হয়ে যায়। তো এইগুলো একেবারে আমি বলবো যে সরকার এই এই মানে যে কোনো ধর্মাচরণ রাস্তা ব্লক করে, রাস্তা দখল করে যে কোনো ধরনের ধর্মাচরণ নিষিদ্ধ করলে সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এবার দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, হতে পারে যে এই নামাজ পড়ার সঙ্গে আরো কতগুলো বিষয় হয়তো যুক্ত হয়ে গেছে গত কয়েকদিনে, যেমন অবৈধ বেশ কিছু নির্মাণ ভাঙা। সেইটা ক্ষেত্রে আমি বলবো সরকারের একটুখানি কিন্তু নিরপেক্ষতা দেখানো উচিত। না হলে হয়তো এই বিক্ষোভ বাড়বে। তার কারণ যে দেখা গেছে এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় বেআইনি বেআইনি দখলদারদের তোলার ক্ষেত্রে উচ্ছেদ অভিযান চালানোর কথা বলা হয়েছে বা চলেওছে, সেগুলো সবই মোটামুটি মুসলিম অধ্যুষিত জায়গা। কিন্তু কলকাতা শহরে একাধিক এরকম বেআইনি নির্মাণ আছে এবং সেগুলো মানে সমস্ত বেআইনি নির্মাণই কেবলমাত্র একটি মানে ধর্ম সম্প্রদায়ের মানুষই করেছেন এমনটা তো হতে পারে না। তো সরকারের উচিত এক্ষেত্রে মানে কোন এলাকা কোন ধর্মের মানে মানুষ বেশি বাস করছেন সেই সমস্ত কিছু না দেখেই অবৈধ নির্মাণ মানেই সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে একটা অভিযান চালানো, কোনো সন্দেহ নেই সেটা নিয়ে। এবং সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এটা কিন্তু করা যায় না, কেন ভারতবর্ষের একটা সংবিধান আছে, আইন আছে। এটা কিন্তু করা যায় না যে আমার আজকে মনে হলো যে কালকে আমি সব ভেঙে দিলাম এবং মানে একটি বাড়ির মালিক যারা বা যে বাড়িতে যারা বসবাস করছে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হলো না। সেটা কিন্তু একেবারেই কাঙ্ক্ষিত নয়। সেটা হলে খুব অন্যায় হবে এবং এই কারণেই মুখ্যত এই বিষয়টির উপর হাইকোর্ট আপাতত স্টে অর্ডার দিয়েছে। এবার এই যে পরিস্থিতি এই দুটোই খুবই সেন্সিটিভ। তার সঙ্গে একটা হকার উচ্ছেদের ব্যাপারও যুক্ত হয়েছে। নতুন সরকার আসার পর এগুলো একটুখানি সেন্সিটিভ ইস্যু হয়েছে বা প্রকাশ্যে গো হত্যা করা যাবে কিনা তা নিয়েও একটা বিতর্ক দানা বেঁধেছে। আমি বলবো যে এইটা আদতে সত্যি সত্যি সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নেবে কি না সেটা নির্ভর করবে তিনটি অংশের মানুষের ওপর এবং আশা করব যে সেই জায়গায় যাবে না। এখনো পর্যন্ত যা এই ঘটনার যা চিত্র সামনে এসেছে এবং যেরকম ভাবে দক্ষ হাতে পার্ক সার্কাসের বিক্ষোভকে পুলিশ সামলেছে, তাহলে তাতে আমি এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ খুঁজছি না বা দেখছি না।
সেখানে দেখতে গেলে মানে এই যে এখন অব্দি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, কাল দেখা গেছে বিক্ষোভ, ইভেন পুলিশকে ইট ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। তো সেখানে গিয়ে এখন প্রশাসন যেভাবে কড়া হাতে দায়িত্ব নিয়েছে, হাল ধরেছে, মুসলিমরা কি কোনোভাবে এই নিষেধাজ্ঞা যে জারি করা হয়েছে সেটা একটু মেনে নেবে এবার? মানে আমার 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 কথা হচ্ছে এখানে যে দাঙ্গা পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। দাঙ্গা বলতে আমরা যা বুঝি, যেটা হয়েছে একটু সংঘর্ষ হয়েছে এবং ওই অঞ্চলে কয়েকটি সংবাদ মাধ্যম এটাও দেখাচ্ছিল, দেখলাম যে যারা এসে হাজির হয়েছেন, বিক্ষোভ করেছেন, তারা সবাই পার্ক সার্কাস অঞ্চলের মানুষ নন। তো সেটার থেকে অনেক সময় মনে হতে পারে যে এটা একটা খুব পরিকল্পিত সংগঠিত বিক্ষোভ। এখন পুলিশ যেটা করেছে, আমার মত হচ্ছে সেটা ঠিকই করেছে গতকাল, যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হবে, মানে যেটা আমাদের রাজ্যের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, সেটা ভাঙচুর করা হবে, সেটা তো অ্যালাউ করতে দেওয়া যায় না। এখন এর প্রেক্ষিতে আপনি যে প্রশ্নটা করছেন যে এই পুলিশ অতি সক্রিয় হয়েছে, সঠিক পদক্ষেপ নিয়েছে বলে গতকালের যে উত্তেজনা সেটা প্রশমিত হয়েছে, এবার মুসলিম সম্প্রদায় এটা মেনে নেবেন কিনা। আমি তো ইতিমধ্যেই দেখলাম যে মুসলিম সম্প্রদায়ের মানে ধর্মগুরুদের কেউ কেউ এই আহ্বান জানিয়েছেন যে না, আমরা নামাজ মন্দিরের ভেতরেই পড়বো, এবং একটি দুটি জায়গায়, পাঁচ সার্কাস ছাড়া আরো একটি দুটি জায়গায় যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ পড়ার জন্য রাস্তায় বেরিয়ে এসেছিলেন, তারা কিন্তু পুলিশ তাদেরকে বোঝানোর পরে মসজিদের ভেতরে গিয়ে নামাজ পড়েছেন। তো আমার মনে হয় যে মেনে নেবেন কিনা সেটা এখনই নিশ্চিত করে আমার পক্ষে বলা তো মুশকিল, কিন্তু আমার মনে হয় যে মেনে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মানে সেটা রাজ্য সরকারের তরফ থেকেও, প্রশাসনের তরফ থেকেও, যেমন বললাম যে একটা জায়গায় বুঝিয়ে তাদের মসজিদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, লাঠিচার্জ করার কোনো প্রয়োজনই পড়েনি। আবার ধর্মগুরুদের তরফ থেকেও আমি বললাম। তো এটা তো খুবই মানে আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ। আমি দেখলাম একটি দুটি রাজনৈতিক দলও তাদের যে মন্তব্য করেছে, সেই মন্তব্যগুলো খুবই, এক্ষেত্রে আমি বলবো যে যথার্থ মন্তব্য, যে না, ধর্মাচরণ রাস্তায় চলে এলেই সমস্যা তৈরি হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ। মানে আজকে এটা নামাজ নিয়ে শুরু হলো, হয়তো এখন দুর্গাপুজোর সময় কি হবে সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এমনটা যদি হয় যে দুর্গাপুজোর সময় বড় বড় রাস্তা দখল করে বিশাল বিশাল মণ্ডপ হতে থাকলো এবং রাস্তা দিয়ে লোকে যাতায়াত করতে পারলো না, তাহলে তো সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। তখন আবার যদি আজকে মেনেও না মুসলিম সম্প্রদায়, তখন আবার নতুন করে কিন্তু এই দাবি চলে আসতে পারে যে একটা সম্প্রদায় যদি তাদের ধর্মীয় উৎসব রাস্তা বন্ধ করে তাহলে আমরাই বা কেন রাস্তায় নামাজ পড়বো না। এই জন্যই আমি বললাম যে সরকারের ভূমিকাটা এই গোটা বিষয়টাতে খুব খুব গুরুত্বপূর্ণ। সরকার যদি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তকে কার্যকরী করে, তাহলে আমার মনে হয় যে মুসলিমদের এটা বোঝানো সম্ভব হবে যে সত্যি তো রাস্তায় এসে নামাজ পড়ার তো সেই অর্থে কোনো প্রয়োজন নেই। কোথাও গিয়ে পুলিশ লাঠিচার্জ করছে এনাদের ওপর, তো সেখানে কি নতুন প্রশাসন কোনোভাবে মুসলিমদেরকেই টার্গেট করছে? না, সেটা আমার মনে হয়নি। তার কারণ হচ্ছে, দেখুন, কালকে যে ঘটনাটা ঘটেছে তাতে যেটা আমরা দেখেছি, আমরা তো আর স্পটে ছিলাম না, টুকরো টুকরো ছবি যেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, তা থেকে দেখা গেছে যে জনতার ভেতর থেকে, যে জনতাটা মোটামুটি একটা মুসলিম খুবই ছিল, তো ওখানে তো সেই অর্থে হিন্দুরা গিয়ে খুব যে প্রতিবাদ করছিলেন তা তো নয়, মুসলিমরাই ছিলেন। এবং তারা তো পুলিশকে লক্ষ্য করে, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়েছেন। তো এটা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারতো, তো এটা যদি অবস্থা হয় তখন তো সত্যি সত্যি পুলিশের পক্ষে নিষ্ক্রিয় থাকা উচিত না। কেননা পরিস্থিতিকে যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে তো কোনো কোনো ক্ষেত্রে একটুখানি মানে পুলিশকে আক্রমণাত্মক হতেই হয়, সেটা তো পুলিশের ভূমিকার অন্তর্গত। তো আমি মনে করছি না যে বেছে বেছে মুসলিমদেরই গতকাল নির্যাতন করা হয়েছে। তার কারণ হচ্ছে ওই মবটাই ছিল মূলত মুসলিমদের। আমি যে কথাটা আবার বলছি যে আপাতত আমার ধারণা মুসলিমরা মেনে নেবেন, এটা নিয়ে খুব বড় সংঘাতে মুসলিমরা যাবেন না। তার কারণ ওদের ধর্মগুরুরাও কিন্তু এখনো পর্যন্ত কোনো যুদ্ধংদেহী মনোভাব এটা নিয়ে প্রকাশ করেননি। বরং যেটা আমি দেখেছি যে তারা যথেষ্ট সংযত প্রতিক্রিয়া দিয়েছেন। এবং আমি তো বললাম একটি দুটি রাজনৈতিক দলও বলেছে যে না, ধর্মাচরণ রাস্তায় করার দরকার কি। রাজনৈতিক দলদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এবার যদি কেবল তুচ্ছ ভোটের স্বার্থে যদি রাজনৈতিক দলগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে ক্রমাগত উত্তেজিত করতে থাকে, তো সেটাও একটা খুব হারাকিরি হবে, সেটাও খুব মানে আত্মঘাতী কাজ হবে। তো যে কারণে আমি বলছি যে আমার নিজের ধারণা যে আপাতত এরা মেনে নেবেন। হয়তো আমি যেটা দেখতে চাই এবং এই সরকারের কাছ থেকে যেটা আমি প্রত্যাশা করব যে মানে ডেফিনেটলি হিন্দুদের বা অন্য সম্প্রদায়েরও যদি কোনো এরকম ধর্মীয়
আচার অনুষ্ঠান থাকে যা রাস্তা দখল করে পালন করা হচ্ছে, সেখানেও তারা এই একই ধরনের ব্যবস্থা নেবেন। এবং ওই যে বললাম যে বিজেপির তো যে সংবিধান, তাতেও তো ধর্ম নিরপেক্ষতা শব্দটা আছে। তো সেই ধর্ম নিরপেক্ষতা শব্দটার প্রতি তারা তাদের যে বিশ্বস্ততা সেটা প্রমাণ করবেন। এই যে প্রোটেস্টটা, এটা কি নিতান্তই একটা স্বতঃস্ফূর্ত প্রোটেস্ট মুসলিমদের, নাকি এইটার পিছনে কেউ ইন্ধন জুগিয়েছে এই বিক্ষোভটা করার পিছনে? দেখুন, খানিকটা তো স্বতঃস্ফূর্ত ছিলই, কেননা এটা তো একটা কমিউনিটি যদি হঠাৎ করে দেখে, ওই যে বললাম যে ওদের দুটো রাগের কারণ হয়েছে খুব মানে সরাসরি, বা তিনটেও বলা যায়। তার কারণ হচ্ছে যে ওই বেআইনি বাড়ি ভাঙার যেটুকু উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো ওই যে একটু আগে বললাম যে মানে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেই হয়েছে এখনো পর্যন্ত। সেটা যদি ধরা যাক, আমরা অনেক সময় শুনে থাকি, সত্য মিথ্যে বিচার করার জায়গায় আমরা নেই, কিন্তু শুনে থাকি মাঝে মাঝে খবর কাগজে রিপোর্ট বেরোয় এসব নিয়ে, যে বড় বাজার অঞ্চলেও একাধিক অবৈধ নির্মাণ আছে, মানে ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, আরো নানা কিছু যা ব্যবসা বাণিজ্য করতে গেলে লাগে সেগুলো নেই, কিন্তু সেখানে দিনের পর দিন ব্যবসা বাণিজ্য হচ্ছে। তো ওই সেখানে তো এখনো পর্যন্ত কোনো মানে অভিযান হয়নি। এবার এটা একটা তাদের রাগের কারণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে এই যে ঠিক কুরবানির আগে যে গোহত্যা আইন, সেটা তো ছিলই, মানে পশু হত্যা আইন, যেটা পুরনো 1950 সালের আইন, সেটাকে এত কঠোরভাবে বলবৎ করার যে প্রচেষ্টা হলো, সেটাও তারা মনে করছেন যে ওদের যে কুরবানির কাজ, সেই কুরবানির কাজকে মানে কিছুটা ব্যাহত করার জন্যই সরকার হয়তো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং তৃতীয় যেটা এইমাত্র বললাম, সেটা হচ্ছে যে নামাজ পড়া, যেটা নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম। তো এই তিনটে কারণে কিছু কিছু ক্ষোভ মুসলিম সম্প্রদায়ের মধ্যে, যারা হয়তো অত তলিয়ে ভাবেন না, যারা তাৎক্ষণিক সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান, তাদের হতেই পারে। আমরা যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, যে নামাজ পড়া নিয়ে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার জন্য যেমন কালকের প্রোটেস্টটা ছিল, তার সাথে আরেকটা কারণও হলো মুসলিমদের অবৈধ বাড়ি, ফ্যাক্টরি এগুলো ভেঙে ফেলা হচ্ছে। তো তাহলে তো সেখানে গিয়ে হিন্দুদেরও যদি কোনো অবৈধ বাড়ি বা ফ্যাক্টরি থাকে, সেগুলো এখন ভাঙা হবে। ভাঙা তো উচিত। আমি তো বারবার এই কথাটা বলছি প্রথম থেকে আপনার সঙ্গে কথা বলতে গিয়ে, যে জন্যই তো একটা ক্ষোভের একটা কারণ একেবারে যে তৈরি হয়নি তা তো নয়। যে জন্য আমি তো বললাম যে এই ক্ষোভটা যে সম্পূর্ণই পরিকল্পিত তা নয়, ক্ষোভের একটা কারণ ছিল, সেই কারণটাকে ব্যবহার করা হয়েছে। অবশ্যই রাজ্য সরকারের উচিত খুব দ্রুত যত বেআইনি বাড়ি আছে সেই সমস্ত, যেহেতু এই কথাটা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী খুব জোর গলায় বলেছেন, যত বেআইনি বাড়ি আছে সেই বাড়ির মালিক কারা, তাদের ধর্ম পরিচয় সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই বাড়িগুলো মানে কাগজপত্র পরীক্ষা করা, এবং প্রয়োজন হলে আইন মেনে নোটিশ দিয়ে সেই বাড়ির মালিকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ধর্ম, জাত, পাত সমস্ত কিছু নির্বিশেষে বাড়িগুলোকে ভাঙা। কেন এটা একটা অন্যায় কাজ, অনৈতিক কাজ। বর্তমানে এখন দেখা যাচ্ছে নতুন সরকার যেমন স্ট্রিক্ট, এখন প্রশাসনও স্ট্রিক্ট, তো সেখানে গিয়ে কি মুসলিমদের অত্যাচার কিছুটা হলেও কমবে? মুসলিমরা অত্যাচার করেছে এমনটা তো ঠিক নয়। মানে আমি তো এরকম একাধিক আমার মুসলিম ছাত্রছাত্রী আছে, স্কলার আছে, যারা অত্যন্ত ভালো মানুষ, এবং যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা এই সমস্ত কাজে যুক্ত থাকেন, তাদের মানে এই সমস্ত কাজকে একেবারেই সমর্থন করেন না। কাজে একটি ধর্মীয় সম্প্রদায় অত্যাচার করেছে এরকম ভাবে বলে দিতে, সেটা খুব মানে ঠিক কাজ হয় না, সঠিক বিচার হয় না। আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এই পশ্চিমবঙ্গের মাটিতে শেষ যে মানে অত্যন্ত ন্যাক্কারজনক খুনটি হয়েছে, আমাদের মানে সকলকে নাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন হয়েছে। তো কারা খুন করলো পশ্চিমবঙ্গের মাটিতে? খুন করলো এমন তিনজন যাদের এখন পর্যন্ত ধরা হয়েছে উত্তরপ্রদেশ থেকে, এবং তারা প্রত্যেকেই হিন্দু, এবং অনেকে দাবি করছেন যে তারা হচ্ছেন বিজেপির সমর্থক। তাহলে তো কাজেই এটা বলাটা ঠিক হবে না যে মুসলিমরা অত্যাচার করেছে হিন্দুদের উপরে, এটা একেবারেই বলা ঠিক হবে না। মুসলিমদের বিক্ষোভের এই ঘটনা কিন্তু শুধু এখানে নয়, ইভেন আসানসোলও দেখা গেছে, গত সপ্তাহতেই দেখা গেছে যে পুলিশের থানা ঘেরাও করে গাড়ি ভাঙা হচ্ছে। তো কোন কোন জায়গায় আর কোন কোন জেলাতে এই হিন্দু মুসলিম সংঘর্ষ হতে পারে চান্স আছে এখনো? না, আমি কোথাওই হতে পারি এটা বলবো না, বারবার বলছি, আমি এখনো মনে করছি না যে সংঘর্ষের পরিস্থিতি হয়েছে। মুসলিমরা কিন্তু হিন্দুদের গিয়ে আক্রমণ করেনি কোথাও, তাই না? যে কটা ঘটনা হয়েছে, ইট ছুড়েছে, আসানসোলও হয়েছে। আসানসোল তো একটা ভোলাটাইল জায়গা বটে। একটু আগেই তো আমি বললাম যে আসানসোল তো দাঙ্গাও দেখেছে এক সময়, যেখানে আসানসোলের মসজিদের ইমামের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ ভূমিকাও আমরা দেখেছি। তো
যে যে জায়গায় সংখ্যালঘুদের উপস্থিতি বেশি আছে সেখানে এই ক্ষোভগুলো হওয়ার সম্ভাবনা আছে ডেফিনেটলি। কলকাতায় এরকম কতগুলো পকেট আছে, মুর্শিদাবাদ এরকম কতগুলো পকেট আছে, মালদাতে এরকম কতগুলো পকেট আছে, উত্তর দিনাজপুরে কয়েকটা জায়গা আছে, আসানসোল এবং এই পশ্চিম বর্ধমানের কতগুলো জায়গায় এটা আছে, হাওড়ার কতগুলো জায়গায় এরকম পকেট আছে। কিন্তু এখনো পর্যন্ত গোটা রাজ্য এ নিয়ে অশান্ত হয়ে গেছে এমনটা তো নয়। এবং মুসলিমরা যে হিন্দুদের আক্রমণ করেছে এখনো পর্যন্ত তো একটি ঘটনাও সেরকম ঘটেনি। তাহলে আগের থেকে আমরা এতটা মানে শঙ্কিত হব কেন যে মুসলিমরা হিন্দুদের আক্রমণ করতে পারে এর জন্য? এখন মুসলিম নেতারা কি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে কোনোভাবে, একটা প্রো বিজেপি আর একটা অ্যান্টি বিজেপি? না, মুসলিম নেতাদের মধ্যে আমি তো খুব অ্যান্টি বিজেপি কথাবার্তা সরকার গঠন হওয়ার পর তো দেখিনি। আপনি কি দেখেছেন যে কোনো নেতা বিজেপির বিরুদ্ধে, মুসলিম নেতা বলে আমরা যাদেরকে চিনি, এমনকি আমি বলবো যে যে মানে সেই অর্থে মানে মুসলিমদের ভেতর থেকেই তৈরি হওয়া যে দুটো পার্টি, মানে ওই সম্প্রদায়ের মধ্যে থেকেই সকলে আছে, আমি এগুলো ওই দুটি দলকে সংখ্যালঘুদের দল বলে বলবো না। একটা হচ্ছে হুমায়ুন কবিরের দল আর একটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর দল। সেই দুটো দলও তো যে সরকারের অযৌক্তিক সমালোচনা করছে এখনো পর্যন্ত সেটা তো মনে হয়নি। আমি তো দেখিনি যে মুসলিম নেতারা কোথাও বিজেপি সরকারের অযৌক্তিক সমালোচনা এখনো পর্যন্ত করেছেন বলে। তো দুটো দলে বিভক্ত হয়ে যাচ্ছেন এখনই তো সেটা বলার জায়গায় আসেনি। আমি আবার যেটা বলছি যে সাধারণ মানুষের মধ্যে একটা অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তার কতগুলো কারণ আছে যেটা একটু আগেই আমি বললাম। কিন্তু নেতাদের আমি এখনো পর্যন্ত তেমন কোনো আচরণ দেখিনি যাতে করে বলা যেতে পারে যে মুসলিম নেতারা এই মুহূর্তে দ্বিধা বিভক্ত হয়ে গেছেন, একদল বিজেপির পক্ষে রয়েছেন আরেক দল বিজেপির বিপক্ষে রয়েছেন। বরং নওশাদ সিদ্দিকী যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত সেন্সিবল কথা। টু নিউজ বাংলার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ অংশুমান বাবু। আপনাদেরও ধন্যবাদ।